হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই জিওগ্রাফি ইউটিউব চ্যানেল। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাব, যেটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। তো প্রথমেই আজকে যেভাবে আমরা শুরু করি, প্রথমে আমরা একটু সূচনা দিয়ে নিই। সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের মাই জিওগ্রাফি চ্যানেল, তোমরা জানো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো। এখানে আমরা বিভিন্ন পিডিএফগুলো প্রোভাইড করে থাকি, এবং যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোনো বিষয়ে যদি তোমরা কোনো ভিডিও চাও, তাহলে আমাদের ইমেল রয়েছে, অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমাদের ফেসবুক পেজ, যেখানে আমরা কুইজগুলো প্রোভাইড করে থাকি, এবং আমাদের ওয়েবসাইট জিওগ্রাফি বাংলা নামে রয়েছে, মাই জিওগ্রাফি বাংলা। সেখান থেকে তোমরা বিভিন্ন রকম পিডিএফ ডাউনলোড করতে পারো, বিভিন্ন বই রয়েছে সেগুলো ডাউনলোড করতে পারো, এবং সেখানে আমরা বিভিন্ন এডুকেশনাল ম্যাটেরিয়ালস ক্লাস 10, 11, 12 গ্রাজুয়েশন লেভেলের বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস আমরা এখানে প্রোভাইড করে থাকি। আমাদের ট্যাগলাইন ভুলে যেও না, ভূগোল মুখস্থের নয়, এটা বোঝার বিষয়, আর আমরা এই চ্যানেলের মাধ্যমে সেটাই করতে যাচ্ছি। তো চলো, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা পাত সংস্থান তত্ত্ব। এখানে আমরা এতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। পাত ভূগঠন তত্ত্বের প্রবর্তক কে রয়েছেন বা তাদের সম্পর্কে আমরা একটু জানবো। প্লেট টেকটনিক থিওরির যে মূল কথা সেটা কি, উল্লেখযোগ্য প্লেট বা পাতসমূহ, পাত সঞ্চালনের প্রয়োজনীয় শক্তি রয়েছে, তারপরে বিভিন্ন প্রকার পাত সীমানা, যেমন প্রতিসারি, অভিসারী, নিরপেক্ষ, এবং পাত সংস্থান তত্ত্বের যে সমালোচনাগুলো বা ত্রুটিগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। ওপরে তোমরা একটা কমলা লেবুর ছেলা ছবি দেখে মনে হচ্ছে তোমাদের যে কি কোনো ছবি টবি, ফুটবলের ছবি, এগুলো কি? দেখো, আজকের যে ক্লাসটা হবে সেটা আমরা বইয়ের ভাষায় মোটেও দেখব না। এটাকে আমরা আমাদের পার্থিব জীবনের বেশ কিছু ম্যাটেরিয়ালসের ওপর ভিত্তি করে এই ক্লাসটা আমরা করাবো, যাতে করে তোমাদের বোরিং ফিল না হয়। বই তো সব কিছুই লেখা আছে যেগুলো তোমরা দেখছো। দেখো, তোমাদের এতগুলো লেখা, কোনো অংশে আমি কমতি রাখিনি এই জায়গাগুলোতে। এতগুলো বিষয় তোমাদের সামনে উপস্থাপন করার জন্য নিয়ে এসেছি, কিন্তু প্রথম যে বিষয়টা হচ্ছে যে তোমাদের আগে বিষয়টা বুঝতে হবে। কেননা বইয়ে তো তোমাদের রয়েছে, সেটা তোমরা পড়ে নিতে পারবে, কিন্তু এখানে আমি যদি চাই রিডিং করিয়ে দিতে পারবো, কিন্তু এটা আমাদের রিডিং এর বিষয়টা না। আমাদের যেটা ট্যাগলাইন তোমরা দেখেছো, ভূগোল মুখস্থের না, এটা একটা বোঝার বিষয়। তো আজকে এতগুলো বিষয় তোমাদের সামনে আমরা ডিসকাস করব। তো এতগুলো বিষয় মুখস্থের কোনো দরকার পড়বে না, একটা একটা করে আমি বোঝানোর চেষ্টা করব, রাইট? তো দেখো, ফার্স্ট অফ অল, আমাদের যে পৃথিবী, এটা কিন্তু সম্পূর্ণ গোল না। এই যে আমরা যদি কমলা লেবু দেখি, কমলা লেবুর মতো গোটাটাই গোল না। তোমরা যদি পৃথিবীটা দেখো, তাহলে উত্তর আর দক্ষিণ, নর্থ আর সাউথে কিছুটা চাপা পরিমাণে রয়েছে, মানে চাপা রয়েছে। এবং আমাদের যে নিরক্ষরেখা রয়েছে বা নিরক্ষীয় অঞ্চল যেটা রয়েছে, সেটা স্ফীত, সেটা প্রশস্ত। সেটা দেখেই বুঝতে পারছো যে এটা হচ্ছে আমাদের প্রশস্ত। বাট আমাদের উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ সেটা কিন্তু ছোট, মানে চাপা। এটুকু জিনিস তোমরা বুঝতে পারবে। একটা কমলা লেবুর তোমরা যদি দেখো, তাহলে এই যে খোসাটা, এটা সম্পূর্ণটাই একটা চাদরেই বা একটা লেভেলেই রয়েছে, কিন্তু আমাদের পৃথিবীর যে প্লেটগুলো রয়েছে সেগুলো একটা গোটাটাই প্লেট নেই। পৃথিবীর ওপরে মিস্টেক হচ্ছে, আমাদের পৃথিবীর ওপরের যে প্লেটগুলো রয়েছে সেগুলো একটাই প্লেট নেই, সেগুলো অনেকগুলো প্লেট রয়েছে, খণ্ডে খণ্ডে বিভক্ত রয়েছে, অনেকটা ফুটবলের মতো। এই যে ফুটবলের খোপ খোপ জায়গাগুলো তোমরা লক্ষ্য করছো, এটা একটা খোপ, এটা একটা ফুটবলের যেমন খোপ, সেই মতো ভাবে আমাদের প্লেটগুলো পৃথিবীতে খোপ খোপ ভাবে আছে। এটা একটা প্লেট, হয়তো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট,
অর্থাৎ প্লেটের মাঝে কিছুটা গ্যাপ রয়েছে, আর সেই গ্যাপটা যখন সৃষ্টি হয় তখন তার মধ্যে ম্যাগমাগুলো এসে প্রবেশ করে, অথবা প্লেট যখন গ্যাপ সৃষ্টি হয়ে যায় প্লেটের, তখন সেখানে মহাসাগরের সৃষ্টি হয় বা খাতের সৃষ্টি হয়। তো আমরা এই প্লেট টেকটনিক থিওরিতে এটাই পড়ব। আর এই যে আমাদের পাতগুলো রয়েছে সেগুলো স্থির না। আজকে যে পাতগুলো রয়েছে যে জায়গাতে, সেগুলো আগে এই অবস্থায় ছিল না। এর আগে আমরা মহাসঞ্চারণ তত্ত্ব, যেটা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, সেখানে বিস্তৃতভাবে প্রায় আধা ঘন্টা ধরে আমরা ব্যাখ্যা করেছি। যদি তোমরা সেই ভিডিওটা না দেখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে থেকে তোমরা পড়ে নিতে পারো বা দেখে নিতে পারো ভিডিওটা। যেমন নর্থ আমেরিকা প্লেট যেটা এখানে অবস্থান করছে, ইউরেশিয়া প্লেট রয়েছে, তারপরে সাউথ আমেরিকা প্লেট রয়েছে, আফ্রিকা প্লেট রয়েছে, ইউরেশিয়া প্লেট, এই যে বিভিন্ন রকমের প্লেটগুলো রয়েছে, এগুলো কিন্তু বর্তমানে যে অবস্থানে রয়েছে সেইভাবে তারা ছিল না। তারা প্রতিনিয়ত সঞ্চারণশীল, তারা চলমান, তারা চলছে, তারা স্থির অবস্থাতে নেই। এটা প্লেট টেকটনিক থিওরিতে বলা হয়েছে। তবে প্লেট টেকটনিক থিওরিটা যে একেবারে এখনো 100% সত্য বা 100% প্রুফ হয়েছে এমনটিও না। আমরা যেটা সমালোচনা রাউন্ড থাকবে সেখানে আমরা এটা ডিসকাস করব। তবে বৈজ্ঞানিকভাবে সবথেকে বেশি স্বীকৃত যে তত্ত্ব সেটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি, পৃথিবীর পাতগুলোর সঞ্চারণশীলের জন্য বা পৃথিবীর যে প্লেটগুলোর অবস্থান, প্লেটগুলোর যে সৃষ্টি, সেগুলোর বিষয়ে। এবার আমরা একটু ফোকাস করে নিই যে পাত ভূগঠন তত্ত্বের প্রবর্তক কে। তোমরা বিভিন্ন বইয়ে দেখতে পাবে যে পাত ভূগঠন তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরির জনক বলা হয় পিচোকে। তো পিচোকে প্লেট টেকটনিক থিওরির ফাদার বলা হয়, জনক বলা হয়, কিন্তু এটির সাথে অনেকে ডিসঅ্যাগ্রি করেছে, অনেকে এটাকে মেনে নেন। কিসের জন্য? না তো এর আগেও বিভিন্ন জন এই প্লেট সম্পর্কে কিছু না কিছু ধারণা দিয়েছিলেন। তবে হ্যাঁ, অনেকে মনে করেন যে পিচো যে প্লেট টেকটনিক থিওরি, সেটাকে তিনি একটা মডার্নালাইজড করেছিলেন, আধুনিকীকরণ করেছিলেন এবং সম্মিলিতভাবে এটাকে তিনি দেখিয়েছিলেন বলে পিচোকে অনেকে ফাদার অফ প্লেট টেকটনিক থিওরি বলেছিলেন। এর একটা ছোট্ট ইতিহাস আমরা তোমাদের সামনে তুলে ধরি। আমি নেক্সট স্লাইডটাতে যাচ্ছি, এখানে আমি দেখানোর চেষ্টা করছি। একটু হিস্টোরিটা যদি বলে নি তাহলে তোমাদের সুবিধা হয়। দেখো, আমরা জেফ্রির তাপীয় সংকোচন তত্ত্ব পড়েছি বা জেনেছি, এতগুলো তত্ত্ব তোমাদের সিলেবাসের মধ্যে নেই। ড্যালির মহাদেশ বিচলন তত্ত্ব রয়েছে, ওয়েগনারের মহাদেশীয় সঞ্চারণ তত্ত্ব যেটা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, ওয়েগনারের, সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। তো এই যে মহাসঞ্চারণ তত্ত্ব, এই বিভিন্ন তত্ত্বগুলো আমরা পড়েছি, একে একে আমরা সবগুলোই পড়েছি। তবে সব থেকে বেশি যেটা জনপ্রিয় সেটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। এই যে আমাদের বিভিন্ন মহাদেশ, মহাসাগর, এগুলোর যে বিস্তৃতিগুলো নিয়ে বা এগুলোর যে অবস্থানগুলো নিয়ে। 1965 খ্রিস্টাব্দে কানাডার একজন ভূপদার্থবিদ ছিলেন যার নাম হলো J.T. উইলসন। তিনি তার নেচার নামে একটা পত্রিকা ছিল, নেচার নামের একটা পত্রিকাতে তিনি একটা গবেষণামূলক বা রিসার্চফুল একটা লেখা ছাপিয়েছিলেন। সেখানে তিনি আমাদের যে ভূত্বকগুলো রয়েছে, মানে আমাদের যে ভূত্বক, মানে পৃথিবীর ওপরের যে স্তরটা,
সেই সম্পর্কে তিনি বোঝাতে গিয়ে প্লেট কথাটি ব্যবহার করেছিলেন। আমি প্রথমে একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিই। আমরা জানি আমাদের পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল রয়েছে, গুরুমণ্ডল, এটা গুরুমণ্ডল, এটা কেন্দ্রমণ্ডল, এবং গুরুমণ্ডল আর আমাদের যে ভূত্বককে দুটো ভাগে আমরা ভাগ করি, একটা হলো সিয়াল আর একটা হলো সীমা, আর তার নিচে হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডল আর সীমার ওপরে একটা স্তর রয়েছে যেটাকে বলা হয় অ্যাসথেনোস্ফিয়ার। এই অ্যাসথেনোস্ফিয়ার এর যে অবস্থা সেটা হচ্ছে মোমের মতো বা পিচের মতো, না গলিত অবস্থায় রয়েছে না শক্ত অবস্থায় রয়েছে, এটা হলো সান্দ্র অবস্থা বা মোমের মতো অবস্থায় রয়েছে। আর এই অ্যাসথেনোস্ফিয়ারের ওপরে সিয়াল আর সীমা ভেসে রয়েছে, অর্থাৎ ভূত্বক ভেসে রয়েছে। এই ভূত্বককে অর্থাৎ সিয়াল এবং সীমাকে একত্রে বলা হয় প্লেট। অর্থাৎ সিয়াল আর সীমা এই দুটোকে একত্রে বলা হচ্ছে প্লেট। আর এই দুটোই হচ্ছে আমাদের ভূত্বক। এর গভীরতা কত? না তো আমরা যদি সমুদ্র পৃষ্ঠ থেকে দেখি তাহলে প্লেটের গঠন হবে 70 থেকে 150 কিমি। 70 থেকে 150 কিমি কি করে হলো? না তো ধরো এটা আমাদের ভূপৃষ্ঠ, এটা আমাদের ভূপৃষ্ঠ, তো এটা একটু ইরেজ করে দিলে সুবিধা হবে। যাক, আমাদের ভূপৃষ্ঠের কোথাও পাহাড়, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও গভীর সমুদ্র, আবার কোথাও আমরা যদি দেখি তাহলে নদী রয়েছে, বিভিন্ন রকম ভূপ্রকৃতি রয়েছে। এবার এই যে পাহাড় বা পর্বত রয়েছে তার যে গভীরতা অ্যাসথেনোস্ফিয়ার, এটা যদি আমরা অ্যাসথেনোস্ফিয়ার ধরি তাহলে তার গভীরতা হবে প্রায় 150 কিমি। যে মহাসাগর রয়েছে তার গভীরতা অবশ্যই কম হবে, 70 কিমি। তো এই 70 থেকে 150 কিমি মতো একটা প্লেটের গভীরতা হয়ে থাকে বা বেধ হয়ে থাকে। তো এখানে 70 থেকে 150 কিমি বিষয়টা তোমাদের স্পষ্ট হলো আশা করছি। আমি স্লাইডটাকে একটু যাক আগে হিস্টোরি রাউন্ড আমি শেষ করি, তারপরে এটাকে আমি ইউজ করব। তোমরা যদি চাও তাহলে স্ক্রিনশট এটা নিয়ে নিতে পারো। তো আমরা 1965-এ জেটি উইলসনের কথাটা আমরা দেখলাম। তিনি নেচার নামক একটা পত্রিকাতে এই ভূত্বকটাকে বোঝানোর জন্য তিনি প্লেট কথাটির বিবরণ দিয়েছিলেন বা প্লেট কথাটির তিনি ইউজ করেছিলেন। 1965-এর ঠিক 2 বছর পরে 1967 সালে ম্যাকেনজি নামক একজন ব্যক্তি ছিলেন, ম্যাকেনজি এবং পার্কার, দুজনই ভূতত্ত্ববিদ ছিলেন। এরা দুজন পাতের চলন সম্পর্কে ব্যাখ্যা করে, যে পাতগুলো যে চলছে, এই যে সিয়াল সীমা, এই যে আমাদের ভূত্বক, এই যে পাত এটা চলছে, সেটা একদিকে চলতে পারে বা ভিন্ন দিকে চলতে পারে বা পাশ কাটিয়ে চলতে পারে, বিভিন্ন ভাবে তারা চলতে পারে। তো এই চলন সম্পর্কে তারা ব্যাখ্যা দিয়েছিলেন। ঠিক তার 1 বছর পরে 1968 সালে মর্গান এবং পিচো, এই যে প্রথমে পিচোর নামটা বলেছিলাম, মর্গান আর পিচো এরা দুজন মিলে এই যে পাত রয়েছে
তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তো জেটি উইলসন কি করলেন না, তো পাতের প্রথম উল্লেখ করলেন। 1967 সালে ম্যাকেনজি আর পার্কার এরা দুজন পাতের চলন সম্পর্কে ব্যাখ্যা করলেন। আর 1968 সালে মর্গান এবং পিচো এরা দুজন মিলে পাতের মাল্টি ডাইমেনশন ভাবে ব্যাখ্যা করলেন। পাতের চলন, পাতের গভীরতা, তারপরে পাত কিভাবে কাজ করছে, এই সব মানে সার্বিক দিকটা নিয়ে এরা কাজ করলেন, মানে ব্যাখ্যা করলেন। এর জন্যই পিচোকে বলা হচ্ছে ফাদার অফ প্লেট টেকটনিক। বিষয়টা তোমাদের কাছে যদি স্পষ্ট হয় তাহলে কমেন্ট করো। আর তারপরে বিভিন্ন ভূতত্ত্ববিদরা এসেছিলেন, তারা তাদের মতামত দিয়েছিলেন, তারা তাদের মতো করে কাজ করেছিলেন। এই বিষয়ে আর তোমাদের জানার অতটা দরকার নেই। এই যে এখানে উইলসনের নামটা রয়েছে, ম্যাকেনজি, পার্কার, মর্গান, পিচো, এই 4-5টা নাম উল্লেখ থাকলেই হবে। যদি কোয়েশ্চেনে কোনো সময় চলে আসে যে ফাদার অফ প্লেট টেকটনিক কে, না তো পিচো, এটা তোমরা লিখবে, তবে এটা সাধারণত আসবে না। আর যদি বড় কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা ডাইরেক্ট পিচোর নাম লিখবে না, এখানে লিখবে যে এদের মিলিত প্রয়াস হলো প্লেট টেকটনিক থিওরি। এদের সকলের কিন্তু অবদান রয়েছে প্লেট টেকটনিক থিওরির ক্ষেত্রে। একজনের নাম পার্টিকুলার ভাবে উল্লেখ করা এখানে শোভাদায়ক হবে না। তবে যদি এমসিকিউ কোশ্চেন আসে, অপশন যদি পিচো থাকে তাহলে লিখতে হবে পিচো, আর অপশন কোনো নেই। এরপরে আমরা কি দেখছিলাম, পেজটা আমি ইরেজ করি। উল্লেখযোগ্য প্লেট বা পাত সমূহ। আমাদের পৃথিবীতে বেশ কতকগুলি পাত হচ্ছে, তার মধ্যে প্রায় 7টি হলো বড় পাত, 8টি হলো মাঝারি পাত, আর 20টি হলো ছোট আকারের পাত, বা যেগুলোকে স্মল প্লেট বলা হয়ে থাকে। তো এই পাতগুলি আমরা পরবর্তীতে স্লাইডে দেখব নামগুলো। পাত সঞ্চালনের জন্য প্রয়োজনীয় শক্তি কি? পাতগুলো যে এদিক ওদিক ভাবে চলাফেরা করছে, এগুলোর জন্য শক্তির প্রয়োজন রয়েছে। তো কি শক্তি এখানে কাজ করছে? তো ফার্স্ট অফ অল পরিচলন স্রোত আমরা বলতে পারি, বা পরিচলন স্রোতের শক্তি। পরিচলন স্রোত, পরিচলন স্রোতটা কি? আমাদের পৃথিবীর অভ্যন্তরে গলিত ম্যাগমা রয়েছে, রাইট? তো এটা আমাদের মনে করো ভূত্বক, এটা আমাদের ভূত্বক, এটা আমাদের গুরুমণ্ডল, আর এটা রয়েছে আমাদের কেন্দ্রমণ্ডল। তো যে ম্যাগমাগুলো রয়েছে সেগুলো ফুটিত অবস্থায় উপরের দিকে এইভাবে আসছে, উপরের দিকে আসছে, আবার এগুলো নিচের দিকে এসে এখানে জমা হচ্ছে, নিচের দিকে চলে আসছে। তো এইভাবে ম্যাগমার যে স্রোত সেগুলো উপরের দিকে যাচ্ছে, আবার নিচের দিকে চলে আসছে, উপরের দিকে যাচ্ছে, আবার নিচের দিকে চলে আসছে। এইভাবে আমাদের যে এই যে ভূপৃষ্ঠটা রয়েছে এখানে সে বারবার করে ধাক্কা মারছে। লক্ষ্য করো যে এই জায়গাটাকে তারা ধাক্কা মারছে, আর ধাক্কা মারার ফলে কি হচ্ছে না, তো প্লেটটা নড়ছে। প্লেটটা তো ভাসমান অবস্থায় রয়েছে, এই যে আমাদের প্লেট, এটা তো ভাসমান অবস্থায় রয়েছে অ্যাস্টেনোস্ফিয়ারের উপরে। তো এখানে যখন প্লেটকে ধাক্কা মারছে তখন সে নড়ছে, ভাসছে। সব থেকে ভালো উদাহরণ যদি আমরা দিই, যে মনে করো এটা একটা তোমাদের বাটি, এটাকে উনুনের ওপরে তোমরা চাপিয়েছো, গ্যাসের ওপরে বা উনুনের মানে এমনি যেগুলো লকড়ি দিয়ে রান্না করা হয়, তো উনুনের ওপরে চাপিয়েছো। এবার এখানে গরম জল রেখেছো, জলটা গরম হলো, জলটা যখন ফুটবে ওপরে যদি কয়েকটা সোলার টুকরো ফেলে দাও তাহলে তারা স্থির অবস্থায় থাকবে না। কেন না, তো জলটা ফুটছে, ওপরের দিকে যাচ্ছে, এগুলোকে প্রভাবিত করছে শোলাগুলোকে, জলটা আবার নিচের দিকে আসছে, আবার জলটা নিচের দিকে আসছে। তো এইভাবে উঠছে আর এটাকে ধাক্কা দিচ্ছে, সোলার টুকরোগুলোকে ধাক্কা দিচ্ছে, এবং সোলার টুকরোগুলো এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে। এবং এই সোলার টুকরোগুলো যেহেতু স্থির থাকতে পারবে না, আমাদের যে প্লেটটা রয়েছে পৃথিবীর, মানে আমাদের যে পৃথিবীর ভূভাগ রয়েছে,
সেটাও কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে, আর এই ম্যাগমাগুলো উতলাচ্ছে, ফুটছে, আর এই প্লেটগুলোকে যখনই ধাক্কা দিচ্ছে তখন সেগুলো এই সোলার টুকরোগুলোর মতোই এদিক ওদিক করে ভেসে বেড়াচ্ছে। তবে এটা মনে করো না যে এখানে যে গরম জলটা যত দ্রুত বেগে এদিক ওদিক হচ্ছে সোলাগুলো এখানেও এত দ্রুত বেগে হবে এরকমটি না, কয়েক বছরে সেটা এদিক ওদিক হয়ে থাকে। যাক, পরিচালন স্রোত তোমরা বুঝতে পারলে কমেন্ট করো, ভিডিওতে লাইক দিয়ে রাখো। আর দ্বিতীয় যে প্রয়োজনীয় শক্তি সেটা হচ্ছে অভিকর্ষজ বল, তপ্ত বিন্দু, তারপরে ম্যাগমার ইনজেকশন বা জোরালো অনুপ্রবেশ, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। সব থেকে বেশি যেটা কারণকে মনে করা হয় সেটা হচ্ছে পরিচালন স্রোত। বিভিন্ন প্রকার পাথ সীমানা যেটা বা সীমান্ত রয়েছে, এটা আমরা বলে নিই, এটাকে আমি ইরেজ করে দিই। পাথ সীমানা বা সীমান্ত 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে অভিসারী, একটা হচ্ছে প্রতিসারী, আর একটা হচ্ছে নিরপেক্ষ। অভিসারী পাত সীমানাটা কি না, তো যখন একটা পাত আর একটা পাতের দিকে অগ্রসর হয়, মুখোমুখি ভাবে আসছে, তখন যে পাতটা ভারী হবে সেই পাতটা নিচের দিকে চলে যাবে, ঢুকে যাবে। মনে করি এটা ভারী পাত মানে হেভি পাত, এটা হালকা বা লাইট পাত। তো এই যে ভারী পাতটা সেটা নিচের দিকে ঢুকে যাচ্ছে এবং এই লাইট পাতটা এর ওপরে উঠে যাবে। উঠে যাওয়ার ফলে এখানকার যে রক্স রয়েছে বা শিলাগুলো রয়েছে সেগুলোতে ভাঁজের সৃষ্টি হবে এবং এখানে পরবর্তীতে ধীরে ধীরে পর্বতের সৃষ্টি হবে। তো এখানে যে হেভি পার্টটা নিচের দিকে ঢুকে গেল এটাকে বলা হচ্ছে নিমজ্জন। এটাকে বলা হয় নিমজ্জন বা বেনি অফ জোন। তবে কোনটাকে বলা হয় বেনি অফ জোন বলা হয়, এখানে দেখো যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটাকে বলা হয় বেনি অফ জোন। বেনি অফ জোন, এই বেনি অফ জোনের যে কোণের মান হয় সেটা অধিকাংশ ক্ষেত্রে 45 ডিগ্রি হয়, তবে এটা অনেকে মনে করেন যে 40 থেকে 80 ডিগ্রি মতো হয়, তবে অধিকাংশ ক্ষেত্রে 45 ডিগ্রি হয়ে থাকে। আর এই যে নিমজ্জন অংশটা রয়েছে, এই নিমজ্জন অংশটাকে ভূগোলের ভাষায় বলা হয় সাবডাকশন জোন। সাবডাকশন জোন বা অধোগমন মণ্ডল বা অধোগমন অঞ্চল। তো এখান থেকে তোমরা যে কয়েকটা বিষয় শিখলে, একটা হচ্ছে হেভি পাত যেটা বা যেটা ভারী পাত সেটা লাইট পাত মানে হালকা পাতের নিচে প্রবেশ করবে। যে অংশটুকু প্রবেশ করছে এই যে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত যেটুকু অংশ নিচের দিকে ঢুকে যাচ্ছে সেই অংশটুকুকে বলা হয় সাবডাকশন জোন। আর এখানে যে কোণ তৈরি হয় সেটাকে বলা হয় বেনি অফ জোন। বেনি অফ জোনের যদি এমসিকিউতে তোমাদের কোয়েশ্চেন আসে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা হয়, তাহলে 45 ডিগ্রি। আর যদি এমনি ক্ষেত্রে তোমরা লিখতে যাও তাহলে 40 থেকে 80 ডিগ্রি সেখানে লিখবে। বা অনেক বই তোমরা দেখতে পাবে যে 30 থেকে 80 ডিগ্রি দেওয়া আছে, তো 40 থেকে 80 ডিগ্রিটাই পারফেক্ট। তোমরা 30 থেকে 80 ডিগ্রি লিখতে পারো, সেটা বিভিন্ন বই বিভিন্ন রকম রয়েছে। প্রতিসারী পাত সীমানাটা কি না, তো যখন একটা পাত আরেকটা পাত থেকে দূরে চলে যায় তখন মাঝকার যে অংশটুকু ফাঁকা হয়ে যায় সেখানে ম্যাগমা বা লাভা এসে এই জায়গাটাকে পূরণ করে দেয় এবং এখানে নতুন একটা ভূমিরূপের গঠন করে। এবং এখানে হতে পারে পর্বতের গঠন হলো, অথবা এই জায়গাটাতে ম্যাগমা উঠলো না, এতদূর পর্যন্ত উঠে গেল, তাহলে এখানে খাতের সৃষ্টি হবে। এটা হচ্ছে প্রতিসারী পাত সীমানা, যেখানে দুটো পাত একটা পাত আর একটা পাতের থেকে দূরে চলে যায়। নিরপেক্ষ পাত সীমানা বলতে যখন একটা পাত আর একটা পাতকে না অভিসারী হবে না প্রতিসারী হবে, যখন তারা একে অপরের বিপরীতে গমন করবে।
এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এখানে হালকা ভূমিকম্প হয়ে থাকে, এই জায়গাটাতে তো তুমুল ভূমিকম্প হয়, প্রচুর ভূমিকম্প হয় অভিসারিতে। নিরপেক্ষতে হালকা ভূমিকম্প হয়। প্রতি সারিতে যখন দুটো পাত এক দিক থেকে আরেক দিকে চলে যায়, তখন অফকোর্স এই পাতের পাশে আরেকটা পাত রয়েছে, এই পাতে আরেকটা এখানে পাত রয়েছে, তখন এই পাতটা এখানে ধাক্কা মারে। এই পাতটা যখন এদিকে আসবে তখন সেটা অফকোর্স অভিসারী পাত সীমানা হবে। এই পাতটা যখন এদিকে আসবে তখন এই পাতটাতে ধাক্কা মারবে, অর্থাৎ এখানে প্রতিসারী সীমানা সে গঠন করবে। তো এই প্রতিসারীর ক্ষেত্রেও ভূমিকম্প হয়, নিরপেক্ষর ক্ষেত্রেও ভূমিকম্প হয়, কেননা এখানে আরেকটা পাত রয়েছে, এখানে আরেকটা পাত রয়েছে, এখানে এসে একে মারবে, এখানে এসে মারবে। অর্থাৎ পাত যেভাবে চলনশীল হোক না কেন, যেভাবে চলুক না কেন, একটার সাথে আর একটা যখন লেগে যাবে তখন সেখানে ভূমিকম্প সৃষ্টি হবে, সুনামির সৃষ্টি হতে পারে যদি মহাসাগরীয় পাত এদিক ওদিক হয়ে যায় তাহলে। তো প্রতিসারী, অভিসারী, নিরপেক্ষ পাত সীমানা, পাত সংস্থান তত্ত্বের যে সমালোচনাগুলো বলা হয়েছে, আমি তোমাদের এখানে যে পরিচলন স্রোতটা আমি ব্যাখ্যা করলাম, পরিচলন স্রোতে আমরা দেখলাম যে এইভাবে নিচ থেকে ম্যাগমার যে ঢেউ সেটা উপরের দিকে উঠছে, আবার সেগুলো নিচের দিকে নেমে আসছে, এটাই পরিচলন স্রোত। তো এখানে অনেকে মনে করছেন যে এই যে পরিচলন স্রোতের কথা বলেছে, তো এটা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এর কোনো প্রমাণ পাইনি। কেন না, তো আমরা মহাকাশে যেতে পেরেছি, আমরা মহাকাশে যেতে পেরেছি, কিন্তু আমরা আমাদের ভূমিরূপের নিচে যেতে পারিনি। আমরা অ্যারাউন্ড 10 কিমি গর্ত খনন করতে পেরেছিলাম নিচের দিকে, কিন্তু তারপরে আমাদের যে মেশিনগুলো রয়েছে বা ড্রিলিং মেশিন যেগুলো রয়েছে সেগুলো প্রায় গলে যাচ্ছিল বা কাজ করতে পারছিল না। তো এই 10 কিলোমিটারের খনন করে আমরা 6000 কিমি নিচের তথ্য আমরা জানতে পারবো না। তবে আমরা কিছু ওয়েভ বা কিছু তরঙ্গ নিচের দিকে প্রেরণ করেছিলাম। এই তরঙ্গের উপর ভিত্তি করে বা এই তরঙ্গের ওয়েভের উপর ভিত্তি করে আমরা বেশ কিছু কাজ করেছি বা বেশ কিছু নির্ণয় গ্রহণ করেছি। তার ভিত্তিতে আমরা এই পরিচলন স্রোতটাকে অ্যাকসেপ্ট করেছি, তবে এটার কিন্তু প্রত্যক্ষ বা ডাইরেক্ট কোনো প্রমাণ আমরা পাইনি। তাই জন্য এটাকে দুর্বল একটা যুক্তি বলে মনে করা হয়। আর কি না, তো আরো বেশ কিছু এখানে লুপহোলস রয়েছে। তার মধ্যে একটা হলো যে উত্তর আমেরিকার পাতের, উত্তর আমেরিকা এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে, এই যে প্লেটটা রয়েছে উত্তর আমেরিকার প্লেট, এ পশ্চিম দিকে আর উত্তর পশ্চিম দিকে একসাথে কি করে যেতে পারে? যে কোনো একদিকে যাবে, হয় সে উত্তর পশ্চিম দিকে যাবে, না হলে সে পশ্চিম দিকে যাবে। কিন্তু তত্ত্বতে এরকম বলা হয়েছে যে নর্থ আমেরিকা প্লেট এ উত্তর পশ্চিম দিকেও যাচ্ছে আর পশ্চিম দিকেও যাচ্ছে। এটা নিয়ে অনেক ধোঁয়াশার মধ্যে রয়েছেন অনেকে। পাত সঞ্চালনের পরিবর্তে ভূমির উত্থানের যেসব পর্বতের সৃষ্টির কথা বলা হয়েছে, এখানে যে তোমাদের দুটো পাত বললাম অভিসারী পাত সীমানাকে কেন্দ্র করে, যে মাঝখানে যে ভূমিরূপ উত্থিত হচ্ছে বা ভাঁজ সৃষ্টি হচ্ছে, এখানে যে পর্বতের সৃষ্টি হচ্ছে, আমরা যে আন্দিজ, রকি, তারপরে হিমালয় পর্বত, এগুলোর উদাহরণ আমরা পড়েছি যে এগুলো দুটো প্লেট একে অপরের দিকে আসছে, তার ফলে এই অভিসারী পাত সীমানাতে এগুলো গঠন করা হয়েছে বা গঠিত হয়েছে। কিন্তু এরকম বেশ কিছু পর্বত রয়েছে যেগুলোর কিন্তু ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি এই প্লেট টেকটনিক থিওরির মাধ্যমে। এরকম বেশ কিছু বিষয় এখানে বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে যে কোনো পাত একটা একক খণ্ড নয়। এই যে পাতগুলো তোমরা পৃথিবীতে দেখছো একদিক থেকে আরেক দিকে, এই পাতগুলো কিন্তু একটা পুরোটাই খণ্ড না, এর সাথে ছোট ছোট পাতের অংশ রয়েছে। এই ছোট ছোট পাতের যে অংশ, এটা বর্তমানে মানে হয়েছে, দেখা গেছে যে একটা বৃহৎ পাতের মধ্যে ছোট ছোট টুকরো রয়েছে, যেগুলো এই প্লেট টেকটনিক থিওরিতে ব্যাখ্যা করা হয়নি। তো এই যে প্লেট টেকটনিক থিওরি, এটা আমরা প্রথমে বললাম যে 1960 অর্থাৎ 60-র দশক থেকে এটার
মানে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এটা খুব বেশি না, প্রায় 60 থেকে 65 বছর পুরনো একটা তত্ত্ব বা 50 থেকে 60 বছর পুরনো একটা তত্ত্ব। তো এই তত্ত্বের এখনো বিশ্লেষণ চলছে, এটা খুব পুরনো তত্ত্ব না, এবং আস্তে আস্তে এর যে বৈজ্ঞানিক প্রমাণ সেটা আস্তে আস্তে পাওয়া যাবে এরকমটি মনে করা হচ্ছে, এবং এর যে লুফলস গুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এরকমটি মনে করা হচ্ছে। তো চলো আমরা আমাদের স্লাইড গুলো একবার দেখে নিই। এখানে দেখো যে বিংশ শতাব্দীর প্রথমার্ধ থেকেই মহাদেশ এবং সাগরগুলির স্থায়িত্ব, পর্বতমালার গঠন, সমুদ্রের বিস্তৃতি ও অনুৎপাত এগুলোর মতো ভূতাত্ত্বিক ঘটনাবলীর আংশিক ব্যাখ্যা বেকন, ওয়েগনার এরা ভূবিজ্ঞানীরা গবেষণাপত্র থেকে পাওয়া গেলে এই তথ্যগুলি সম্পূর্ণ সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। যেগুলো প্রথম থেকে আমি বললাম এই বিষয়গুলো এখানে লেখা রয়েছে। পৃথিবীব্যাপী ভূত্বকী এবং পাতের চলন, কিভাবে পাতগুলো চলছে, সংঘর্ষ হচ্ছে, চ্যুতির সৃষ্টি হচ্ছে, ভূমিকম্প, অগ্নুৎপাত, মহাদেশ মহাসাগরের বন্টন, পর্বত শৈলশিলা ইত্যাদি পাত সংক্রান্ত আলোচনাকে একত্রে পাত এবং ভূগঠন তত্ত্ব বলা হয়। তো যে বিষয়টা প্রথম থেকে আমি বোঝালাম সেটাই এগুলো বইয়ের ভাষায় লেখা রয়েছে। প্রবক্তাগণ কারা? এর প্রবক্তা না তো তত্ত্বটি কোনো একক তত্ত্ব না, বিভিন্ন ধারণাকে এক সূত্রে গেঁথে তত্ত্বটি তৈরি করা হয়েছে। এটি জেফরির তাপীয় সংকোচন মতবাদ, ড্যালির মহাদেশ বিচলন তত্ত্ব, হোমসের পরিচলন স্রোত, ওয়েগনারের মহাদেশ সঞ্চালন তত্ত্ব এবং সমুদ্রবক্ষের যে বিস্তৃতির তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত এই তত্ত্বটি। 1965 সালে কানাডীয় ভূপদার্থবিদ টুজো উইলসন সর্বপ্রথম নেচার পত্রিকায় পাত ও পাত ভূগাঠনিক শব্দ ব্যবহার করেছিলেন। পরে ম্যাকেনজি, পার্কার, আইজ্যাকসন, শাই, মর্গ্যান, অলিভার ভূবিজ্ঞানীগণ এই তত্ত্বকে সমৃদ্ধ করেছিলেন। আমি প্রথমে যে 5 থেকে 6 জন ভূবিজ্ঞানীর নাম উল্লেখ করেছিলাম, যেটি উইলসন ছিল, ম্যাকেনজি ছিল, পার্কার ছিল, হ্যাঁ, এই 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 নামগুলো তোমরা লিখবে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এগুলোকে ইগনোর করতে পারবে। এতগুলো নাম মনে রাখাও অসুবিধা, এগুলো তোমরা ইগনোর করতে পারো। 1968 সালে ফরাসি বিজ্ঞানী জেভিয়ার লা পিচো ভূগঠন তত্ত্বকে পরিপূর্ণতা দান করেছিলেন। পিচোকে পাত ভূগঠন তত্ত্বের জনক বলা হয় এই জন্য। তো এই বিষয়গুলো প্রথমে ডিসকাসের মাধ্যমে তোমাদের নিয়ে এসেছিলাম। পাতের সংজ্ঞাটা কি আমাদের বইয়ের ভাষাও জানার প্রয়োজন রয়েছে। শিয়াল এবং সীমা, শিয়াল কাকে বলে, সীমা কাকে বলে, আমি ছবির ড্রয়িং এর মাধ্যমে প্রথমে দেখালাম। গঠিত পৃথিবীর অশ্বমণ্ডলীয়, এটা অশ্বমণ্ডলীয় না লিখে এটা শিলামণ্ডলীয় তোমরা লিখতে পারো, শিলামণ্ডলীয় বা লিথোস্ফিয়ার এটাকে বলা হয়, লিথোস্ফিয়ার। ছোট বড় কতগুলি পাতলা, অনমনীয়, কঠিন, চলমান খণ্ডে বিভক্ত, যাদেরকে সাধারণভাবে প্লেট বলা হয়। বিশ্বব্যাপী বা পৃথিবীব্যাপী ভূত্বকীয় পাতের আপেক্ষিক চলন, বিরূপণ, তারপরে বিবর্তন এবং ফলাফল হিসেবে মহাদেশগুলির ভৌগোলিক অবস্থানের পরিবর্তন, সমুদ্রবক্ষের আকার আকৃতির পরিবর্তন ও পাত সীমানায় ভূগাঠনিক ক্রিয়াকে একত্রে পাত সংস্থান তত্ত্ব বলে থাকে। এগুলোকে তোমরা সহজ ভাষায় লিখতে পারো, বা আমি যেভাবে প্রথমে তোমাদের বুঝালাম সেইভাবে তোমরা নিজেদের নোট তৈরি করতে পারো। তারপরে এখানে বৈশিষ্ট্যের দিক থেকে বলা হয়েছে যে ভূত্বকীয় অংশ পাতগুলি মহাদেশীয় ও মহাসাগরীয় এই দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মহাদেশীয় পাত, একটা হচ্ছে মহাসাগরীয় পাত। মহাসাগরীয় পাত মানে হচ্ছে এটা ভারী পাত, আর মহাদেশীয় পাত মানে হচ্ছে এটা হালকা পাত। কিসের জন্য হালকা এবং ভারী? মহাসাগর মানে এটা ধরো আমাদের ভূপৃষ্ঠ, এগুলো হচ্ছে আমাদের মহাসাগর। আমরা যত গভীরে যাব, আমাদের ভূপৃষ্ঠের যত গভীরে যাব তত ঘনত্ব বৃদ্ধি পাবে। নিচে যদি যাই ঘনত্ব বৃদ্ধি পাবে, আর যদি আমরা ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে যাই তাহলে পদার্থের ঘনত্ব মাইনাস হবে বা কমে যাবে। এই যে আমাদের মহাসাগরগুলো রয়েছে সেগুলো তো নিচে অবস্থান করছে, সুতরাং এর যে ঘনত্ব সেটা বেশি হবে।
এই যে পাহাড় পর্বতগুলো রয়েছে এগুলোর ঘনত্ব কি হবে? মাইনাস হবে। মাইনাস বলতে কম হবে। মহাসাগরের যে ঘনত্ব একটা পর্বতের বা পাহাড়ের বা মালভূমির যে ঘনত্ব সেটা অফকোর্স কম হবে। তো এই জন্য মহাসাগরীয় প্লেট ভারী প্লেট হয়। আর যদি দুটো প্লেটের মধ্যে ধাক্কা শুরু হয় তাহলে যেটা মহাসাগরীয় প্লেট বা যেটা ওশিয়ানিক প্লেট সেটা নিচের দিকে ঢুকে যাবে, কেননা এটা ভারী প্লেট। আর যেটা মহাদেশীয় প্লেট সেটা উপরের দিকে উঠে যাবে। বেদগত পাতগুলির গভীরতা সমান নয়। যে বিভিন্ন পাত রয়েছে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় প্লেট। এটা পুরোটাই প্রশান্ত মহাসাগরীয় প্লেট। প্রশান্ত মহাসাগরীয় প্লেট এমন একটা প্লেট যেটা কোনো ল্যান্ডকে স্পর্শ করেনি বা এর মধ্যে কোনো ল্যান্ড নেই। পুরোটাই জলভাগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে প্যাসিফিক ওশান প্লেট। তো পাতগুলির গভীরতা সমান নয়। মহাসাগরীয় পাতের গড় গভীরতা 70 কিমি, কিন্তু মহাদেশীয় পাতের গড় গভীরতা 150 কিমি। কি করে না, তো এর আগে আমরা বুঝালাম যে এটা আমাদের মহাসাগর। তো অফকোর্স এর যে গভীরতা বা এর যে বটম, এর যে নিচ থেকে যদি আমরা অ্যাস্থনোস্ফিয়ারের গভীরতাটা মাপি তাহলে আমরা 70 কিমি পাবো। কিন্তু যদি আমরা পর্বত থেকে নিয়ে অ্যাস্থনোস্ফিয়ারের যে বেস বা যেটা উইডটা রয়েছে বা যে বেজটা রয়েছে বা গভীরতা রয়েছে সেটা আমরা পাবো 150 কিমি। তো এটা এখানে বলা হয়েছে। আয়তন কত না, তো পাতসমূহের বিস্তার বা আয়তন 1 লক্ষ বর্গ কিলোমিটার থেকে 100 কোটি বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এগুলি পাতগুলির বড়, মাঝারি কিংবা ছোট এই হিসেবে হয়ে থাকে। বিস্তার কিরকম না, তো পাতগুলি মহাদেশ এবং সমুদ্রের উভয়েরই অংশ, অথবা শুধু মহাদেশ বা শুধু মহাসাগর নিয়ে গঠিত। এখানে শুধু মহাদেশ হবে না, এটা তোমরা ইগনোর করবে। শুধু মহাসাগর নিয়ে গঠিত হতে পারে। তার একমাত্র উদাহরণ হলো এই প্রশান্ত মহাসাগরের প্লেট। প্রশান্ত মহাসাগরীয় প্লেট এমন একটি প্লেট যার মধ্যে কোনো ল্যান্ড নেই। কিন্তু যতগুলো প্লেট তোমরা দেখবে বড় প্লেটগুলো সেগুলোতে ল্যান্ড, এই যে ল্যান্ড আর এই যে ওয়াটার দুটো মিলে রয়েছে। যেমন একটা আফ্রিকান প্লেট রয়েছে, ইউরেশিয়া প্লেট রয়েছে, হ্যাঁ, তারপরে উত্তর আমেরিকান প্লেট, দক্ষিণ আমেরিকান প্লেট, অস্ট্রেলিয়ান প্লেট, এগুলোতে সবগুলোতে ল্যান্ড আর ওয়াটার কিন্তু মিলে রয়েছে, প্লাস হয়ে রয়েছে। গতিবেগগত পাতগুলি স্থির নয়, সর্বদা সঞ্চালনশীল। ভিন্ন ভিন্ন গতিবেগে পাতগুলি পরস্পরের দিকে বিপরীত অগ্রসর হয়। এর গতিবেগ অত্যন্ত কম, কয়েক বছরে 1 সেমি বা 0.5 সেমি অগ্রসর হয়। প্রান্তভাগের প্রকৃতি কিরকম? চলমান পাতের দুটি সীমানা থাকে। এই যে পাত, দুটি সীমান্ত থাকবে, একটা প্রান্ত আর একটা শেষের দিকে। যে এদিকে কিভাবে সৃষ্টি করছে, এদিকে কিভাবে সৃষ্টি করছে, যেটা ওই পাতের চলনে আমি তোমাদের দেখালাম। যে একটা প্লেট যদি এদিকে যায় বা একটা প্লেট যদি এদিকে যায় তাহলে এদিকে আর একটা প্লেট রয়েছে তার সাথে তার উল্টো সম্পর্ক স্থাপন হতে পারে। এরকম কি বিষয় এখানে রয়েছে। যেহেতু এর আগে আমি এক্সপ্লেন করেছি, ভিডিওটা না হলে দুবার দেখো তাহলে ঢুকে যাবে মাথায়। আর আমি এত লেন্দি বলতে চাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। মূল বক্তব্য কি? মূল বক্তব্য তোমাদের বলা হলো, আমি আর এখানে রিপিট করছি না। এখানে যে 7টি বড় পাত, 7টি বড় পাত, 8টি মাঝারি, 20টি ছোট পাত রয়েছে, সেটা দেখো। 7টি বড় পাত কি না, তো প্রশান্ত মহাসাগরীয় পাত রয়েছে, আফ্রিকান পাত রয়েছে, এই যে প্রশান্ত মহাসাগরীয় পাত যেটা এর আগে দেখালাম, এখান থেকে নিয়ে এদিকে এতদূর পর্যন্ত আসবে, এতদূর পর্যন্ত প্যাসিফিক পাত। তারপরে আফ্রিকা পাত, এই যে আফ্রিকান পাত। তারপরে ইউরেশিয়ান পাত, ইন্দো অস্ট্রেলীয় পাত, এই যে ইন্দো অস্ট্রেলিয়ান পাত। তারপরে রয়েছে উত্তর আমেরিকা পাত, নর্থ আমেরিকান পাত, সাউথ আমেরিকান পাত এবং আন্টার্কটিকা পাত। এই 7টি হচ্ছে বড় পাত। 1, 2, 3, নাম্বারিং দিয়ে দিচ্ছি, 2, 3, 4, 5, 6, 7। তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা পিডিএফ যদি চাও তাহলে কমেন্ট করো, পিডিএফটা আমি সেন্ড করে দেবো ওয়েবসাইট থেকে তোমরা নিয়ে নিতে পারবে।
8টি মাঝারি পাত, নাজাকা পাত, আরবিয়ান পাত, এগুলো লেখা নেই যেহেতু খুবই ঘেঁচিবিজি হয়ে যাবে। তোমরা ওয়েবসাইটে আমাদের ছবি দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই ছবিগুলো ডাউনলোড করতে পারো। কোকো পাত, ভারতীয় পাত, ফিলিপিন্স পাত, তারপরে স্কোশীয় পাত। তো যদি তোমাদের কোয়েশ্চেন আসে যে আমাদের এই যে ভারতীয় পাত রয়েছে এটা কেমন পাত, না তো এটা মাঝারি পাত, রাইট। 20টা ক্ষুদ্র পাত রয়েছে, 20টা ক্ষুদ্র পাতের নাম মনে রাখা দরকার নেই। 5 থেকে 6টা তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা মনে রাখবে। তার মধ্যে পানামা পাত রয়েছে একটা, শ্রীলঙ্কা পাত মনে রাখতে পারবে, গ্রিনল্যান্ড পাত, গ্রিনল্যান্ড ওই উপরের দিকে রয়েছে। কয়টা হলো? 1টা, 2টো, 3টে। তারপরে সোমালি পাত আফ্রিকার দিকে পড়বে, মাদাগাস্কার পাত 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6-7টা মনে রাখবে। এত 20টা পাতের দরকার নেই, আর মনে রাখাও অসম্ভব, কতগুলো পড়বে তোমরা। তো এখানে পাতের চলন, পাতের সীমানা, ভূগাঠনিক বৈশিষ্ট্য, যেটা একবারে প্রথমে আমি ভালোভাবে বিশ্লেষণ করলাম যে অভিসারী পাত, প্রতিসারী পাত আর নিরপেক্ষ পাত। অভিসারী এই বিষয়গুলো আমি প্রথমে ডিসকাস করেছি, তোমরা সেখান থেকে পড়ে নাও। আর যদি এক্সট্রা কিছু জানার তোমাদের ইচ্ছে থাকে তাহলে তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। তো একেবারে শেষে আমরা চলে এসেছি। তোমাদের যদি পিডিএফ এর প্রয়োজন হয়, যদি তোমরা পিডিএফ চাও, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের ইমেল রয়েছে mygeography1@gmail.com, সেখানে তোমরা আমাদের পাঠাতে পারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, অথবা কোনো বিষয়ে যদি তোমরা ভিডিও চাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে পিডিএফ এর লিঙ্ক আমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করে দেবো, এবং আমাদের পরের ক্লাস কোন টপিকে হবে যদি লাইভে আসি তাহলে লাইভ সেখানে শেয়ার করা হবে, তোমরা আমাদের টেলিগ্রামে ফলো করতে পারো। এবং যদি মনে হয় যে আমাদের কাজকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, তোমরা আমাদের সাপোর্ট করতে পারো। আমাদের এই ওয়েবসাইট সব কিছুরই লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে রয়েছে। আর সাবস্ক্রাইব করতে ভুলে যাও না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে পরের আরেকটি ভিডিও।